গল্পের শুরুতে আমরা একটি রহস্যময় দ্বীপ দেখতে পাই। কয়েকজন মানুষ একটা ছোট্ট ভেলায় করে সেখানে কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজতে আসে। তাদের সঙ্গে একজন স্থানীয় লোকও ছিল। হঠাৎ একটি সাপ ভেলায় উঠে পড়লে সবাই সেটিকে মারতে যায়, কিন্তু স্থানীয় লোকটি বাধা দিয়ে বলে সাপকে হত্যা করলে সর্পদেবতা রাগ করবে। এর কিছুক্ষণ পর পানির ভেতর থেকে অনেকগুলো সাপ উঠে এসে ভেলাটিকে ঘিরে ফেলে। ভয়ে সবাই সাপগুলোকে মারতে শুরু করে। স্থানীয় লোকটি আতঙ্কিত হয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে। তার কথা শুনে ক্যাপ্টেন লি সবাইকে শান্ত হতে বলে দেয়। ঠিক তখনই ভেলায় জোরে কিছুর একটা ধাক্কা লেগে যায়। সবাই অস্ত্র হাতে সতর্ক হয়ে যায়। তারা দেখতে পায় ভেলার নিচ দিয়ে একটা বিশাল দৈত্যাকার সাপ চলে যাচ্ছে। এত বড় সাপ আগে কেউ কখনো দেখেনি। হঠাৎ সাপটি আক্রমণ করলে ভেলাটি উল্টে যায় এবং সবাই পানিতে পড়ে যায়। বিশাল সাপটি মুহূর্তের মধ্যেই একজনকে গিলে ফেলে। লি অন্যদের উদ্ধার করতে বললেও সেই সুযোগে সাপটি আরেকজনকে শিকার বানিয়ে দেয়। এরপর সবাই মিলে সাপটির দিকে গুলি চালাতে শুরু করে। কিছুক্ষণের জন্য সাপটি সরে যায়। সবাই দ্রুত তীরে উঠে জঙ্গলের দিকে দৌড় দেয়, কিন্তু সাপটি তাদের পিছু ছাড়ে না। কিছু দূর গিয়ে তারা একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। সাপটি সেখানে সে খোঁজাখুঁজি করলেও কাউকে না পেয়ে সেখান থেকে চলে যায়। সবাই মনে করে তারা নিরাপদে আছে, তাই জঙ্গলের আরও ভেতরে যেতে শুরু করে, কিন্তু আসলে সাপটি তাদের খুব কাছেই ছিল। কিছুক্ষণ পর লি একটা অদ্ভুত শব্দ শুনতে পায় এবং লোকজনকে নিয়ে খোলা একটা জায়গায় পৌঁছায়। সবাই সতর্ক হয়ে চারপাশ দেখতে শুরু করে। হঠাৎ বিশাল সাপটি আক্রমণ করে এবং স্থানীয় লোকটিকে গিলে ফেলে। সবাই আতঙ্কিত হয়ে আবারও গুলি চালাতে শুরু করে। লি বুঝতে পারে সাপটি আশেপাশেই লুকিয়ে আছে এবং যে কোনো সময় আক্রমণ করতে পারে। কিছুক্ষণের মধ্যেই সাপটি সরাসরি লির দিকে ঝাঁপিয়ে পড়ে। লি অল্পের জন্য বেঁচে যায় এবং হাতে থাকা বড় ছুরিটা দিয়ে সাপটির পেটে আঘাত করে। এতে সাপটি আরও হিংস্র হয়ে ওঠে এবং তাদের আরেকজন সঙ্গীকে আক্রমণ করে গিলে ফেলে। বাকিরা আবারও গুলি চালানোর চেষ্টা করলে সাপটি আরও শক্তিশালী লেজ দিয়ে তাদের ছিটকে ফেলে দেয়। চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এই সুযোগে চাও ভয়ে পালাতে শুরু করে, আর দৈত্যাকার সাপটি তাকেও ধাওয়া করতে থাকে। ঠিক তখনই হঠাৎ চাও একটা বিশাল গাছের ফাঁক গলিয়ে বাইরে বেরিয়ে আসে। তাকে আক্রমণ করতে গিয়ে দৈত্যাকার সাপটি সেই গাছের ফাঁকেই আটকা পড়ে যায়। অনেক চেষ্টা করেও সে নিজেকে আর বের করতে পারছিল না। এই সুযোগ দেখে লি দ্রুত সেখানে একটা গ্রেনেড ছুঁড়ে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সাপটি ভয়ঙ্করভাবে তার উপরেও ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে গ্রেনেডের বিস্ফোরণে চাও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। চাওয়ের একজন সঙ্গী তাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে, কিন্তু তখনই সেই বিশাল সাপটি তার সামনে এসে দাঁড়ায়। চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাদের বেঁচে থাকা সব আশা প্রায় শেষ হয়ে যায়। এরপর গল্পটি হঠাৎ করেই 25 বছর সামনে চলে আসে। সেখানে দেখা যায় টাং এবং একটি কোম্পানির সিও বহুদিন ধরেই হারিয়ে যাওয়া একজন মানুষের খোঁজে একটি দূরবর্তী এলাকায় এসেছে। তারা যখন চারপাশে অনুসন্ধান করছিল তখন আচমকা একজন রহস্যময় লোক তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে টাং দ্রুত তার কাছে ক্যাপ্টেন লিয়ের একটা পুরনো লকেট দেখায়। লকেটটি দেখা মাত্রই লোকটির আচরণ সম্পূর্ণ বদলে যায়। তখন জানা যায় টাং আসলে ক্যাপ্টেন লিয়ের মেয়ে, আর সেই রহস্যময় লোকটি হচ্ছে চাও, যে বহু বছর আগেই এই ভয়ঙ্কর অভিযানে নিখোঁজ হয়েছিল। টাং সঙ্গে সঙ্গে চাওকে জিজ্ঞাসা করে সেই অভিযানের দিন আসলে কি ঘটেছিল এবং তার বাবা কোথায় হারিয়ে গিয়েছিল। চাও ধীরে ধীরে অতীতের কথা বলতে শুরু করে। সে জানায় তার একটা বিরল ও মূল্যবান গাছের সন্ধানে সেই রহস্যময় দ্বীপে গিয়েছিল, কিন্তু দ্বীপে পৌঁছানোর পর তারা পথ হারিয়ে ফেলে। ঘন জঙ্গল, অদ্ভুত শব্দ আর অজানা বিপদের মধ্যে একে একে সবাই মারা যায়। শেষ পর্যন্ত শুধু তিনি কোনোমতে বেঁচে ফিরে আসে। চাও টাংকে তার বাবার পুরনো একটা ছবি দেখায়, যা এতদিন সে নিজের কাছে লুকিয়ে রেখেছিল। এই কথাগুলো শোনার পর টাংয়ের মনে দৃঢ় সংকল্প জন্ম নেয়। সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক সেই রহস্যময় দ্বীপটি খুঁজে বের করবেই এবং তার বাবার হারিয়ে যাওয়ার সত্য ঘটনা উদ্ঘাটন করবেই। টাং চাওকে জিজ্ঞাসা করে সেই দ্বীপে আবার পৌঁছানো কি সম্ভব। চাও কিছুক্ষণ চুপ করে বলে ওটা এমন একটা জায়গা যেখানে সাধারণত কেউ ফিরে আসে না। টাং তখন অবাক হয়ে জানতে চায় আসলে আপনি কিভাবে বেঁচে ফিরলেন। এরপর শুরু হয় আর একটা ফ্ল্যাশব্যাক। দেখা যায় আহত চাওকে হত্যা করার জন্য দৈত্যাকার সাপটি তার দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই কোথা থেকে একটি ছোট্ট মেয়ে এসে উপস্থিত হয়। সে একটি বাঁশি বাজাতে শুরু করে। আশ্চর্যের বিষয়ে বাঁশির সুর শুনে ভয়ঙ্কর সাপটি শান্ত হয়ে যায় এবং ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। ছোট্ট মেয়েটি এরপর চাওকে নিজের আশ্রয় নিয়ে যায়। সেখানে গিয়ে চাও আবারও বিস্ময়কর একটা সত্য জানতে পারে। সে দেখতে পায় দ্বীপের কিছু মানুষ সেই দৈত্যাকার সাপগুলোর সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তারা সাপগুলো শত্রু নয়, বরং প্রকৃতির রক্ষক হিসেবে সম্মান করে। মেয়েটির বাবা বেইজান চাওকে একটা পুরনো নোটবুক এবং একটি বিশেষ চিরকুট বা টোকেন দেয়। সে বলে এই জিনিস দুইটির সাহায্যে গোপন পথ খুঁজে পাওয়া সম্ভব এবং এইগুলোই চাওকে নিরাপদে দ্বীপ থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল। বর্তমান সময় ফিরে এসে চাও সেই নোটবুক এবং টোকেন টাংয়ের হাতে তুলে দেয়। এগুলো পেয়ে টাং বুঝতে পারে যে তার বাবা নিখোঁজের পেছনে নিশ্চয়ই আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে।
এরপর সে কয়েকজন বিশ্বস্ত লোককে সঙ্গে নিয়ে আবারও সেই দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার উদ্দেশ্য শুধু বাবার সত্য জানা নয়, বরং এটাও প্রমাণ করা যে সাপ সবসময় মানুষের শত্রু নয়। সঠিক পরিবেশে তারা মানুষের সঙ্গে সহাবস্থান করতে পারে। দলটি সমুদ্রপথে এগিয়ে যেতে শুরু করে। তারা বুঝতেই পারেনি যে ঠিক তাদের ভেলার নিচে সেই একটি বিশাল দৈত্যাকার সাপ নিঃশব্দে সাঁতার কেটে চলে যাচ্ছে। এদিকে ফটোগ্রাফার জিয়াং লিওন এবং সিওর বিভিন্ন ছবি তুলছিল, কারণ এই অভিযানের প্রত্যেকটা মুহূর্ত তারা নথিভুক্ত করতে চেয়েছিল। হঠাৎ করে অজানা কোনো বিশাল কিছু তাদের নৌকায় প্রচণ্ড ধাক্কা দেয়। প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটা বড় কোনো ঢেউ বা ভাসমান পাথর, কিন্তু কিছুক্ষণ পর আবারও সেই ধাক্কা অনুভূত হয়। রাডার পরীক্ষা করে দেখা যায় নৌকার আশেপাশে অস্বাভাবিক বড় কোনো কিছুর উপস্থিত ধরা পড়েছে। এতে ক্যাপ্টেন ভয় পেয়ে যায় আর ঘন কুয়াশা চারদিকে ঢেকে ফেলেছিল। তাই সে আর সামনে না গিয়ে ফিরে যাওয়ার জন্য পরামর্শ দেয়, কিন্তু টাং এত সহজে হাল ছাড়তে রাজি ছিল না। সে সবাইকে সামনে এগিয়ে যাওয়ার জন্য বলে, কারণ সে বিশ্বাস করেছিল সত্যের খুব কাছাকাছি তারা পৌঁছে গেছে। কিছুক্ষণ পর প্রধান নৌকাটি তাদের ছোট ভেলাগুলোকে সমুদ্রে রেখে ফিরে যেতে বাধ্য হয়। পরিকল্পনা অনুযায়ী 3 দিন পর আবারও এসে তাদের তুলে নেওয়ার কথা ছিল। ফলে টাং ও তার সঙ্গীরা এখন সম্পূর্ণ একা অজানা সমুদ্র আর রহস্যময় দ্বীপের মাঝখানে আটকা পড়ে আছে। তারা ভেলায় চড়ে ধীরে ধীরে দ্বীপের দিকে এগিয়ে যেতে শুরু করে। চারদিকে শুধু কুয়াশা আর অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ পানির উপরে ছোট ছোট ঢেউ দেখা দিতে শুরু করে। প্রথমে কেউ বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা বুঝতে পারে যে পানির নিচে অসংখ্য সাপ ঘুরে বেড়াচ্ছে। একের পর এক সাপ ভেলার চারপাশে ভেসে উঠতে শুরু করে। কেউ আতঙ্কে চিৎকার করে ওঠে, কেউ আবার স্থির থাকার চেষ্টা করে। টাং সবাইকে শান্ত থাকতে বলে, কারণ সামান্য ভুল পদক্ষেপও তাদের মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিল। সাপগুলো যেন তাদের পথ অনুসরণ করছিল, আর দূর অন্ধকার কুয়াশার আড়াল থেকে আরও কোনো ভয়ঙ্কর অজানা প্রাণীর উপস্থিতি অনুভূত হচ্ছিল। এভাবেই তারা ধীরে ধীরে সেই অভিশপ্ত দ্বীপের আরও গভীরে প্রবেশ করতে শুরু করে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর সব রহস্য। ঠিক তখনই জিনা ভয় পেয়ে অস্ত্র তুলে সাপগুলোর দিকে আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু সিও দ্রুত তাকে থামিয়ে দেয়। সে পরিস্থিতি বুঝে ফেলেছিল। তার ধারণা ছিল যতক্ষণ না সাপগুলোর তারা কোনো ক্ষতি করবে, ততক্ষণ সাপও তাদেরকে কোনো আক্রমণ করবে না। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ নীরবতার পর আশ্চর্যজনকভাবে সাপগুলো ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। এতে সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর তারা আবারও ভেলায় চড়ে সামনে এগোতে শুরু করে এবং অবশেষে বহু খোঁজাখুঁজির পর সেই রহস্যময় দ্বীপটির সন্ধান পেয়ে যায়। দ্বীপে পৌঁছানোর পর চারপাশের পরিবেশ তাদের কাছে অস্বাভাবিক মনে হয়। ঘন জঙ্গল, কুয়াশাচ্ছন্ন বাতাস আর অদ্ভুত নিস্তব্ধতা পুরো জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছিল। রাত নামার পর তারা দূরে আগুনের আলো দেখতে পায়। কৌতূহলী হয়ে কাছে গিয়ে দেখতে পায় কয়েকজন স্থানীয় লোক একজন মানুষকে শক্ত করে বেঁধে রেখেছে। লোকটি ভয়ে কাঁপছিল এবং বারবার মুক্তি পাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে লেন নামের এক রহস্যময় মহিলা এসে উপস্থিত হয়। তার সঙ্গে ছিল বাতু নামের এক ভয়ঙ্কর চেহারার লোক, যার আচরণ দেখে মনে হচ্ছিল সে এই এলাকার সবচেয়ে নিষ্ঠুর মানুষ। কিছুক্ষণ পর জানা যায় বাধা লোকটি তাদের অনুমতি ছাড়া দ্বীপ থেকে পালানোর চেষ্টা করেছিল। লেন কোনো রকমের দয়া না দেখে তার শাস্তি ঘোষণা করে দেয়। সে রাগে লোকটির একটা কান কেটে ফেলে এবং বাতুকে বলে দেয় সাপের খাবার হিসেবে তাকে ছেড়ে দিতে। এই নিষ্ঠুর দৃশ্য দেখে টাংয়ের দল আতঙ্কিত হয়ে পড়ে এবং বুঝতে পারে এই দ্বীপে শুধু সাপই নয়, মানুষের মধ্যেও ভয়ঙ্কর অন্ধকার লুকিয়ে আছে। পরের দিন সকালে টাং এবং তার সঙ্গীরা দ্বীপের ভেতরের জঙ্গল ঘুরে দেখতে বের হয়। তারা মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সেখানে কোনো নেটওয়ার্কে ছিল না। এতে তারা বুঝতে পারে বাইরে পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক সেই সময় দূরের গাছপালার আড়াল থেকে একজন রহস্যময় লোককে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখতে পাওয়া যায়। তারা কিছু বুঝে ওঠার আগেই সে লোকটি অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ জঙ্গলের ভেতরে হাঁটার পর তারা একটা পুরনো ঝুপড়ি দেখতে পায় এবং আশ্রয়ের আশায় সেখানে চলে যায়। সেখানে পৌঁছাতেই লেন তাদের সামনে এসে দাঁড়ায়। সে সন্দেহ চোখে জানতে চায় তারা কারা এবং কেন এই দ্বীপে এসেছে। কিছুক্ষণ পর তার বোন সাশাকেও দেখতে পাওয়া যায়, যার আচরণ লেনের তুলনায় অনেক শান্ত। টাং নিজেকে এবং তার দলকে গ্লোবাল জিওগ্রাফি ম্যাগাজিনের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেয়। সে বলে তারা শুনেছে এই দ্বীপে বিরল প্রজাতির পাইথন রয়েছে এবং সেই কারণেই গবেষণার উদ্দেশ্যে এখানে এসেছে। টাংয়ের কথা শুনে লেনের মুখের ভাব বদলে যায়। সে ঠান্ডা গলায় বলে এখানে কোনো বিরল পাইথন নেই, তোমাদের যত দ্রুত সম্ভব এই দ্বীপ ছেড়ে চলে যাওয়া উচিত। তখন সিও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। সে জানায় তাদের নৌকা 3 দিন পর আবারও ফিরে আসবে, তাই এই কয়টা দিন তারা আশ্রয় চায়। কিছুক্ষণ ভেবে লেন শেষ পর্যন্ত তাদেরকে থাকতে দেয়। তবে বাতুর আচরণ শুরু থেকেই খুব অস্বাভাবিক লাগছিল। সে বারবার তাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তারা এখানে অবাঞ্ছিত অতিথি। রাতে সবাই একসঙ্গে বসেছিল। লেন এবং সাশা তাদের জন্য খাবার নিয়ে আসে। খাওয়ার সময় টাং তাদের কাছে থাকা সেই পুরনো টোকেনটি বের করে লেনকে দেখায় এবং জানতে চায় তিনি এই সম্পর্কে কিছু জানে কিনা। টোকেনটি দেখার সঙ্গে সঙ্গে লেনের মুখের রং বদলে যায়। তার চোখে এক মুহূর্তের জন্য দুঃখ আর রাগ একসঙ্গে ফুটে ওঠে।
কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এতে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। লেন চলে যাওয়ার পর টাং সাশাকে জিজ্ঞাসা করে, এখানে কি বেইজা নামে কেউ থাকে? প্রশ্নটা শুনে সাশা তখনই অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু সে সরাসরি কোনো উত্তর না দিয়ে শুধু নিচু গলায় বলে দেয়, তোমরা সাবধানে থেকো। তারপর দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু কেন এই কথা বলল সেটা আমরা সামনেই জানতে পারবো। সেই রাতেই গল্পের আরেকটা গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পায়। সবাই ঘুমিয়ে পড়ার পর লেনকে একা বসে থাকতে দেখা যায়। সে নিজেই মনে মনে বলতে থাকে, তোমরা সবাই আমার বাবাকে মেরেছ, তাই আমিও তোমাদের কাউকে বাঁচতে দেব না। এই কথা থেকে বোঝা যায় টাংয়ের বাবার অতীতের অভিযানের সঙ্গে লেনের পরিবারের কোনো গভীর সম্পর্ক রয়েছে এবং তার মনে বহু বছরের প্রতিশোধের আগুন জ্বলছে। পরদিন সকালে টাং আবারও তার দলবল নিয়ে সেই দ্বীপের ভেতরে অনুসন্ধান করতে বের হয়। এবার তার মূল উদ্দেশ্য স্থানীয়দের কথিত সর্পদেবতার সম্পর্কে সত্য জানা। সে বিশ্বাস করতে শুরু করেছিল যে এই দ্বীপের সাপগুলো সাধারণ প্রাণী নয় এবং তাদেরকে ঘিরে কোনো প্রাচীন রহস্য অবশ্যই আছে। জঙ্গলের ভেতর অনুসন্ধান করার সময় সাশা গোপনে টাংয়ের কাছে আসে। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, নির্দোষ মানুষদের হত্যা করা বন্ধ করা উচিত, এভাবে আর চলতে পারে না। তার কথা শুনে বোঝা যায় তিনি লেনের নিষ্ঠুর কাজগুলোর সঙ্গে একমত নয়, কিন্তু সে যেন ভয় পাচ্ছিল এবং খোলাখুলি কিছু বলতে পারছিল না। অন্যদিকে লেন এখনও তার প্রতিশোধের পরিকল্পনা থেকে সরে আসেনি। সে বাতুকে আরও লোকজনকে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দেয়। এতে স্পষ্ট হয়ে যায় যে দ্বীপে আগত বাইরের সকল মানুষকেই সে শত্রু হিসেবে মনে করে। এদিকে টাং এবং তার দল জঙ্গলের গভীরে এগিয়ে যাচ্ছিল। তারা টের না পেলেও কয়েকজন অজানা লোক দূর থেকে তাদের গতিবিধি লক্ষ্য করছিল। হঠাৎ তাদের সামনে এক স্থানীয় লোক এসে দাঁড়ায়। টাং তাদের সঙ্গে কথা বলতে এবং দ্বীপ সম্পর্কে কিছু জানতে চেষ্টা করে। লোকটি যেন কিছু বলতেই চাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় বাতু সেখানে এসে উপস্থিত হয়। বাতুকে দেখা মাত্রই লোকটির মুখে আতঙ্ক ফুটে ওঠে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না এবং দ্রুত জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনায় টাং এবং তার সঙ্গীদের সন্দেহ আরও বেড়ে যায়। তারা বুঝতে পারে দ্বীপের মানুষগুলো যেন ভয় সত্য লুকিয়ে রাখছে। সবকিছু মিলিয়ে টাংয়ের মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, লেন আসলে কি লুকাচ্ছে? তার বাবার মৃত্যু, বেইজানের রহস্য, সর্পদেবতার কিংবদন্তি এবং দ্বীপের মানুষের আতঙ্ক সবকিছুই যেন একই অদৃশ্য সুতোয় বাধা। আর সেই রহস্যের গভীরে পৌঁছাতে গেলে তাদের সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর বিপদ। এরপর টাং এবং তার দল জঙ্গল থেকে ফিরে আসার জন্য রওনা দেয়, কিন্তু তারা বুঝতে পারেনি যে সেই রহস্যময় লোকটি এখনও দূর থেকে তাদেরকে অনুসরণ করছে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। সবাই সতর্ক থাকলেও কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর লিওন হঠাৎ করেই থেমে যায়। তার মনে হয় চারপাশে কেউ লুকিয়ে আছে। সে চারদিকে তাকানোর আগেই আচমকা কয়েকজন স্থানীয় লোক গাছের আড়াল থেকে বেরিয়ে এসে তাদের উপরে হামলা চালায়। তারা ধোয়ার মতো এক ধরনের গুঁড়া ব্যবহার করে, যার ফলে লিওন এবং জিনা মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে যায়। বন্ধুদের এই অবস্থা দেখে বাকিরা দ্রুত সাহায্য করতে ছুটে যায়, কিন্তু স্থানীয় লোকেরা দ্রুত তাদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। তাদের চোখে মুখে স্পষ্ট হত্যার ইঙ্গিত ছিল। টাং এবং তার সঙ্গীরা বুঝতে পারে এবার হয়তো তারা আর বাঁচবে না। ঠিক সেই মুহূর্তেই সেই রহস্যময় লোকটি সেখানে এসে উপস্থিত হয়। সে একাই স্থানীয় লোকদের বিরুদ্ধে লড়াই শুরু করে। তার লড়াইয়ের কৌশল দেখে বোঝা যাচ্ছিল সে সাধারণ কেউ নয়। কিন্তু পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে যখন একজন লোক হুয়ার গলায় ছুরি ধরে তাকে জিম্মি করে ফেলে। হুয়াকে বিপদে দেখে রহস্যময় লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ শোনা যায়। মাটি কাঁপতে শুরু করে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেই দৈত্যাকার সাপটি সেখানে এসে হাজির হয়। উপস্থিত সবাই আতঙ্কে জমে যায়। স্থানীয় লোকদের একজন হাসতে হাসতে বলতে থাকে যে মানুষগুলো খাওয়ানোর জন্য এই সাপটিকে মুক্ত করে দিয়েছে। কথাটা শেষ হতেই দৈত্যাকার সাপটি সরাসরি রহস্যময় লোকটির উপরে হামলা চালায়। বিশাল প্রাণীটিকে এত কাছ থেকে দেখে টাংয়ের দলের সবাই ভয় দিশাহারা হয়ে পড়ে। সাপটি ধীরে ধীরে তাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলতে শুরু করে, যেন শিকার পালানোর কোনো সুযোগ নেই। কিন্তু সেই রহস্যময় লোকটি অসাধারণ দ্রুততায় আশেপাশে পড়ে থাকা একটা বন্দুক এবং কয়েকটি গ্রেনেড খুঁজে পায়। সে বন্দুক দিয়ে গুলি চালিয়ে সাপটির মনোযোগ নিজের দিকে টেনে নেয়। পরিকল্পনাটি কাজ করে, কারণ দৈত্যাকার সাপটির সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে তাড়া করতে শুরু করে। এর ফলে টাং এবং তার সঙ্গীরা পালানোর সুযোগ পেয়ে যায়। তারা আহত লিওন এবং জিনাকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। অন্যদিকে রহস্যময় লোকটি জঙ্গলের গভীরে দৌড়াতে থাকে আর বিশাল সাপটি তার পিছু ধাওয়া করতে শুরু করে। একসময় সে একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে কোনোমতে নিজেকে রক্ষা করে এবং সাপটিকে সাময়িকভাবে দূরে সরিয়ে দিতে সক্ষম হয়। নিরাপদ স্থানে পৌঁছে টাং গভীর চিন্তায় পড়ে যায়। সে বুঝতেই পারছিল না যে যেই লোকটা এতক্ষণ তাদের গোপনে অনুসরণ করছিল সে হঠাৎ করেই কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাদের বাঁচাতে গেল। এতে তার সন্দেহ আরও দৃঢ় হয়ে যায় যে দ্বীপের রহস্যের সঙ্গে
এই লোকটার গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক রয়েছে। সবাই ফিরে এসে ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে থাকি। তারা বুঝতে পারে লেন অবশ্যই কোনো বড় সত্য গোপন করেছে, কারণ দ্বীপের মানুষের আচরণ, রহস্যময় লোকটির উপস্থিতি এবং দৈত্যাকার সাপের আক্রমণ সবকিছুই যেন একই রহস্যের অংশ। এদিকে বাতু অন্য একটা নিষ্ঠুর কাজে ব্যস্ত ছিল। জঙ্গলে যার সঙ্গে টাঙের দেখা হয়েছিল সেই স্থানীয় লোকটিকে ধরে নিয়ে যায়। বাতু তাকে টেনে হিঁচড়ে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে দৈত্যাকার সাপটিকে প্রায় দেখা যেত। তারপর তাকে সেখানে ফেলে রেখে চলে যায় যেন জীবন্ত খাবার হয়ে যায় সেই প্রাণীটির জন্য। এই সময় অন্যদিকে জিয়াং একা নদীর ধারে স্নান করছিল। জায়গাটা দেখতে শান্ত এবং সুন্দর লাগছিল। ঠিক তখনই লেনও সেখানে স্নান করতে চলে আসে। জিয়াং লুকিয়ে ক্যামেরা বের করে তার ছবি তুলতে শুরু করে। সে ভেবেছিল লেন কিছুই বুঝতে পারেনি, কিন্তু বাস্তবে লেন শুরু থেকে সবকিছু বুঝে গিয়েছিল। সে ইচ্ছা করে কিছু না বোঝার ভান করেছিল। এরপর সে মৃদু হাসি হেসে জিয়াংকে তার সঙ্গে পানিতে নামার জন্য ডাক দেয়। লেনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জিয়াং উত্তেজিত হয়ে পড়ে এবং কোনো সন্দেহ না করে তার কাছে চলে যায়। কিন্তু এটাই ছিল লেনের পাতাফাত। জিয়াং কাছে যেতেই হঠাৎ করেই পানির ভেতর থেকে কোনো সাপ বেরিয়ে এসে তাকে কামড়ে দেয়। বিষক্রিয়ায় সে কয়েক মুহূর্তের মধ্যেই দুর্বল হয়ে পড়ে এবং অচেতন হয়ে যায়। কিছুক্ষণ পর হুয়া তাকে খুঁজতে নদীর ধারে আসে। সেখানে জিয়াংকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং দ্রুত তাকে শিবিরে ফিরে নেওয়ার জন্য আসে। শিবিরে ফেরার পর শাসা তার অবস্থা পরীক্ষা করে। সে ক্ষত দেখে বুঝতে পারে যে এটি সাধারণ সাপের কামড় নয়। সে জানায় জিয়াংয়ের শরীরে এক ধরনের অত্যন্ত বিরল বিষ ছড়িয়ে পড়েছে। এই বিষের প্রতিষেধক হিসেবে ভেরিসি পলিসি নামের একটি বিশেষ উদ্ভিদ বা উপাদান ব্যবহার করা হয়, যা সাপের বিষের অ্যান্টিডোটের মতো কাজ করে। শাসার কথা শুনে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। সিওর সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসা করে এই ভেরিসি পলিসি কোথায় পাওয়া যাবে। যদি এটা না পায় তাহলে জিয়াংকে বাঁচানো সম্ভব নয়। শাসা কিছুক্ষণ চুপ থেকে দূরের অন্ধকার জঙ্গলের দিকে তাকায়। তার মুখের অভিব্যক্তি থেকে বোঝা যায় সেই জিনিস পাওয়া মোটেও সহজ নয়, বরং সেটি এমন এক বিপজ্জনক জায়গায় রয়েছে যেখানে যেতে হলে তাদের আবারও সেই ভয়ঙ্কর দৈত্যাকার সাপের এলাকার মধ্য দিয়ে যেতে হবে। তখন শাসা সবাইকে জানায় যে ভেরিসি পলিসি নামের সেই বিরল গাছটি ব্ল্যাক মাউন্টেন নামের একটা ভয়ঙ্কর জায়গায় জন্মায়। দ্বীপের মানুষজন বিশ্বাস করত ব্ল্যাক মাউন্টেন হচ্ছে পুরো দ্বীপের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল। সেখানে শুধু বিষাক্ত প্রাণী নয়, বিশালাকার সাপেরও আস্তানা রয়েছে। এই কথা শুনে টাং বুঝতে পারে যে জিয়াংকে বাঁচাতে হলে তাদের সেই মৃত্যুফাদের মধ্যেই যেতে হবে। খবরটা শুনে দলের সবাই প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু লেন যখন জানতে পারে যে তারা ব্ল্যাক মাউন্টেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন সে ভীষণ রেগে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে ভবিষ্যতে তাদের কোনো ধরনের সাহায্য করতে সে রাজি না। তার চোখে মুখে এমন একটা কঠোরতা দেখা যাচ্ছিল যেন সে চায় আর কেউ জীবিত এখান থেকে ফিরে না আসুক। তবুও পরদিন ভোরে শাসা গোপনে টাংদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই খবর লেনের কাছে যেতে সে ক্ষুব্ধ হয়ে যায়। সে বাতুকে ডেকে আদেশ দেয় সুযোগ পেলেই যেন টাং এবং তার দলের সবাইকে মেরে ফেলা হয়। অন্যদিকে টাং, সিও, লিওন, হুয়া এবং বাকিরা পাহাড়ি পথ ধরে এগিয়ে যেতে শুরু করে। দীর্ঘ পথ পেরিয়ে তারা অবশেষে ব্ল্যাক মাউন্টেনের কাছে পৌঁছে যায়। সেখানে একটি বিশাল অন্ধকার গুহা দেখতে পায়, যার ভেতর থেকে ঠান্ডা বাতাস আর অদ্ভুত শব্দ বের হচ্ছিল। তারা সতর্ক হয়ে দাঁড়াতেই গুহার গভীর অন্ধকার থেকে আরেকটা দৈত্যাকার সাপ ধীরে ধীরে বেরিয়ে আসে। এটির আকার আগের সাপটির মতোই ভয়ঙ্কর ছিল। কিছুক্ষণ পর শাসাও সেখানে পৌঁছে যায়। তাকে দেখে টাং অবাক হয়ে জিজ্ঞাসা করে, এত বড় বিপদ জেনেও আপনি কেন আমাদের সঙ্গে এলেন? শাসা কিছুক্ষণ চুপ থেকে অতীতের কথা বলতে শুরু করে। সে জানায় তার বাবা বেইজান ছিল অত্যন্ত দয়ালু মানুষ। একদিন সে জঙ্গল থেকে একটা অদ্ভুত বড় সাপের ডিম নিয়ে আসে। ছোটবেলা থেকেই শাসা আর তার বোন লিন সেই ডিমের যত্ন নিত। তারা এটাকে কোনো দানব নয়, পরিবারের সদস্যের মতোই দেখত। অনেকদিন পর সেই ডিমটা ফুটে ছোট একটা সাপ বেরিয়ে আসে। আশ্চর্যের বিষয়, সাপটি মানুষের প্রতি আক্রমণাত্মক ছিল না, বরং ধীরে ধীরে সে তাদের পরিবারের সঙ্গে অভ্যস্ত হয়ে যায় এবং সবসময় তাদের আশেপাশেই থাকে। কিন্তু দ্বীপের স্থানীয় লোকেরা বিষয়টা মেনে নিতে পারেনি। তারা বিশ্বাস করতে শুরু করে যে বেইজান বিপজ্জনক সর্পশক্তির সঙ্গে যুক্ত এবং একদিন এই সাপগুলো তাদের সবার জন্য বিপদ ডেকে আনবে। কুসংস্কারের কারণে তারা শেষ পর্যন্ত বেইজানকে হত্যা করে। এই ঘটনায় লেনের জীবন বদলে দেয়। সেই দিন থেকে সে বাইরের সব মানুষকে ঘৃণা করতে শুরু করে এবং বিশ্বাস করে যে তার বাবার মৃত্যুর জন্য বহিরাগতরাই দায়ী। এরপর শাসা টাংদেরকে সতর্ক করে বলে, আমার বোন তোমাদের কাউকে বাঁচতে দিতে চায় না, তোমরা খুব সাবধানে থেকো। কিন্তু তখন আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। জিয়াংয়ের জীবন বাঁচাতে হলে তাদের সেই গুহার ভেতরে নামতেই হবে। সবাই একটা লম্বা দড়ি ব্যবহার করে নিচে নামতে শুরু করে। লিওন উপর থেকে পাহারা দেওয়ার দায়িত্ব নেয়, কিন্তু ঠিক সেই সময় বাতু নিঃশব্দে সেখানে এসে হাজির হয়। সুযোগ বুঝে সে লিওনের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। তার উদ্দেশ্য ছিল দড়ি কেটে সবাইকে গুহার গভীরে ফেলে দেওয়া। নিচে টাং এবং তার সঙ্গীরা অবশেষে সেই বিরল গাছটি খুঁজে পায়। গাছটির পাতায় অদ্ভুত নীলচে আভা ছিল, যা দেখে বোঝা যাচ্ছিল এটাই হয়তো সেই মূল্যবান উদ্ভিদ। সে সতর্কভাবে গাছটি সংগ্রহ করার জন্য চেষ্টা করে।
ঠিক তখনই উপরে বাতুকে দড়ি কাটতে দেখা যায়, কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হওয়ার আগে সেই রহস্যময় লোকটি আবারও সেখানে উপস্থিত হয়। তাকে দেখা মাত্রই বাতু ভয় পেয়ে দ্রুত পালিয়ে যায়। রহস্যময় লোকটির কারণে সবাই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। সিও শেষ পর্যন্ত গাছটিকে সংগ্রহ করতে সক্ষম হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে দড়ি ছিঁড়ে যায় এবং সে নিচে পড়ে যায়। তাকে পড়তে দেখে বাকিরা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে আসে। সৌভাগ্যবশত সে গুরুতর আহত হয়নি। এরপর সবাই গুহা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে শুরু করে। অন্যদিকে জিনা আহত জেংয়ের পাশে ছিল। ঠিক তখনই লেন হঠাৎ করে সেখানে উপস্থিত হয়। কোনো সতর্কতা ছাড়াই সে জিনার গলায় ছুরি ধরে ফেলে। এতে বোঝা যায় লেন এখন আর কাউকে বিশ্বাস করছে না এবং প্রতিশোধের নেশায় পুরোপুরি অন্ধ হয়ে গেছে। গুহার ভেতরে টাং, লিওন এবং বাকিরা এগোতে গিয়ে এক অদ্ভুত জায়গা আবিষ্কার করে। পাথরের দেয়ালে চাইনিজ ভাষায় কিছু লেখা ছিল। টাং অবাক হয়ে দেখতে পায় সেখানে তার নিজের জন্মদিনের তারিখ লেখা আছে। শুধু তাই নয়, কাছে সে তার বাবার পুরনো লকেটটাও খুঁজে পায়। লকেটটা হাতে নিয়ে টাং আবেগে স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এই জায়গায় তার বাবা একসময় ছিল। এত বছর পর প্রথমবারের মতো তার মনে দৃঢ় বিশ্বাস জন্মায় যে তার বাবা হয়তো এখনও জীবিত আছে। সে মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সে তাকে খুঁজে বের করবেই। কিছুক্ষণ অনুসন্ধান করার পর তারা গুহা থেকে বেরিয়ে যাওয়ার একটা সরু পথ খুঁজে পায়, কিন্তু সেই পথের চারপাশে অসংখ্য বিশাল সাপের ডিম ছড়িয়েছিল। টাং সবাইকে খুব সাবধানে চলতে বলে, কারণ সামান্য ভুল হলেও বিপদ ডেকে আনতে পারে। সবাই ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই হুয়ার পা পিছলে যায়। ভারসাম্য হারিয়ে সে একটা ডিমের উপরে পড়ে যায় এবং ডিমটি ভেঙে যায়। ডিম ভাঙার শব্দে গুহার ভেতরে প্রতিধ্বনি হতেই চারপাশ কেঁপে ওঠে। পরের মুহূর্তে সেই দৈত্যাকার সাপটি প্রচণ্ড ক্রোধে তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। তার চোখ জ্বলছিল আর গর্জনে পুরো গুহা কাঁপতে শুরু করে। পরিস্থিতি বুঝে সবাই আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। জীবন বাঁচানোর তাগিদে তারা গুহার বাইরে পথ ধরে প্রাণপণে দৌড়াতে শুরু করে, আর পেছন থেকে ভয়ঙ্কর দৈত্যাকার সাপটি তাদেরকে ধাওয়া করতে শুরু করে। কিন্তু এবার দৈত্যাকার সাপটি ভীষণ ক্ষিপ্ত হয়ে সবাইকে তাড়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে টাং আর শাসা একটা গভীর খাদের সামনে আটকে যায়। সিও সাপটির মনোযোগ নিজের দিকে নিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে সবাই আবার একত্রে হলে সাপটি তাদেরকে ঘিরে ফেলে। ঠিক তখনই সেই রহস্যময় লোকটি এসে পড়ে। আশ্চর্যজনকভাবে সাপটি তাকে আক্রমণ করে না। লোকটি নিজের লকেট দেখালে টাং বুঝতে পারে এটাই তার বহু বছর আগের হারিয়ে যাওয়া বাবা লি। 25 বছর পর বাবা মেয়ের পুনর্মিলন ঘটে। লি জানায় সেই দুর্ঘটনার পর সে বেঁচে গিয়েছিল। পরে একটি বিশাল সাপের ডিম খুঁজে পেয়ে গুহায় থাকতে শুরু করে এবং সেই সাপের সঙ্গেই এত বছর কাটিয়েছে। অন্যদিকে লেন জিনাকে বন্দি করে রেখেছিল। শাসা তাকে বোঝানোর চেষ্টা করলে সে প্রতিশোধের নেশায় ছাড়তে চাইছিল না। টাংরা জিনাকে উদ্ধার করে এবং জিয়াংকে বিরল গাছটি দেয় চিকিৎসার জন্য, কিন্তু লেন বাঁশি বাজাতে সেই দৈত্যাকার সাপটি আবারও হাজির হয়। তখন লি নিজের সাপটিকে ডেকে আনে এবং দুই সাপের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। লি বাতুকে থামাতে গিয়ে গুরুতর আহত হয়। তখন টাং দেখতে পায় তার বাবা মৃত্যুর মুখে। লি শেষ মুহূর্তে টাংয়ের খেয়াল রাখতে বলে মারা যায়। এরপর শাসা গ্রেনেড দিয়ে দৈত্যাকার সাপটিকে আহত করে ফেলে। পাগল সাপটি যখন শাসার দিকে এগিয়ে আসে তখন লেন নিজের বোনকে বাঁচানোর জন্য সামনে দাঁড়ায় এবং সাপটি তাকে গিলে ফেলে। টাং, শাসা, জিনা ও সিও পালানোর সময় আবারও সাপটির মুখোমুখি হয়, কিন্তু হঠাৎ করে নদী থেকে বিশাল সর্পদেবতা উঠে আসায় সাপটি পালিয়ে যায়। শেষে টাং তার বাবাকে এই দ্বীপের মধ্যে সমাধি করে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে এই রহস্যময় সাপের দ্বীপের কথা পৃথিবীর কাউকে জানাবে না, যাতে দ্বীপটি নিরাপদ থাকে। শাসাও তাদের সঙ্গে দ্বীপ ছেড়ে চলে যায়, আর এভাবেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের অনুরোধে সাপের গল্প নিয়ে আবারও হাজির হলাম। এর জন্য আমি অনুরোধ করছি একটা লাইক করে কমেন্ট করে যান।